গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না বলছেন রিজভী। এদিকে জিয়া খালেদা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে দেশের ক্ষতি করেছেন বলছেন কাদের। জানাবো পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। ঘরের শত্রুদের কাছে আওয়ামী লীগ হেরেছে বারবার। এবং সর্বশেষ জানাবো এবার বিএনপিতে স্থায়ী কমিটি পুনর্গঠনে তোড়জোড়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, কখন আসে আর কোনো ঠিক ঠিকানা নেই। ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সব জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে। পরদিন মঙ্গলবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেললাইন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে। ভারত কিভাবে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। জিয়া খালেদা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে দেশের ক্ষতি করেছেন বলছেন কাদের। জিয়া রহমান খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বৈরতা সৃষ্টি করেছিলেন জেনারেল জিয়া আর খালেদা জিয়া। ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা বলতেই ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে বাংলাদেশের ক্ষতি করেছিলেন, কিন্তু আমরা ক্ষতি করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক সম্পর্ক নীতি কূটনীতিক চাই। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমরা জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক করি না। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারপাশে ভারত বিস্তৃত, তাই আমরা সমস্যার সমাধান করব আলোচনা টেবিলে। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল জিয়া খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। এই দেওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছেন। আমরা আর 21 বছর আগে ফিরে যেতে চাই না। শেখ হাসিনা গণতন্ত্রের স্বাদ দিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দেশের মানুষের যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায় 43 বছর ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্ব এই দলের নেতাকর্মীদের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু কন্যার আপোষহীন, দুর্দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্র পেরিয়ে আজ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটালের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের সাপ্লিক অভিযাত্রার বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আজ স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। ঐতিহাসিক, ঐতিহ্যবাহী ও রাজনৈতিক দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে 10 দফা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সমাবেশে এবং এই সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের সচেতন নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে। পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি নেতারা বলেছিল যে ঈদের পর তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন করে তুলবে। কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেস্তে গেছে। বিএনপি এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত। দলের নেতাকর্মীরা প্রতিদিন আতঙ্কে থাকছেন, কখন কার পদ যায়, কে টিকে থাকে, এই নিয়ে বিএনপির মধ্যে এই আতঙ্ক এখন দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে দলটিকে। দলের নেতাকর্মীদের এখন আন্দোলনের জন্য মাঠে নামানো দুঃসাধ্য হয়ে পড়েছে। উল্লেখ্য, গত 13 জুন থেকে বিএনপি শুরু হচ্ছে তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এবং তছনছ অভিযান। এই তছনছ অভিযানে দলের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটিতে 39 জনের পদ পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটি টালমাটাল অবস্থা চলছে বিএনপির মধ্যে। আর এই অবস্থা থেকে উত্তরণের উপায় কেউ জানে না। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সিনিয়র নেতাদেরকে এড়িয়ে চলছেন। তাদের সাথে রুটিন কথাবার্তা বলা হয়েছে, তেমন কোনো পরামর্শ গ্রহণ করছেন না। সারাক্ষণই তিনি ব্যস্ত থাকছেন তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে। আর তৃণমূল এতে কিছুটা চাঙ্গা হয়েছে বটে, তবে নেতারা নতুন কোনো কর্মসূচি নিয়ে এগোচ্ছে না। এর আগে বিএনপি সমন্বয়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অভিন্ন আন্দোলনের কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছিল। এই লক্ষ্যে 54টি রাজনৈতিক দলের সঙ্গে তারা ধারাবাহিকভাবে আলাপ আলোচনা শুরু করেছিল। সেই আলাপ আলোচনার সমমাননা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটি স্টায়ারিং কমিটি যেন গঠন করা হয়, যারা যুগপৎ আন্দোলনের কর্মসূচিগুলো চূড়ান্ত করবে এবং আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে। কিন্তু সেই যৌথ আন্দোলনের প্রক্রিয়াও থেমে গেছে। বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজেটের বিভিন্ন ইস্যু নিয়ে তারা জনগণের সামনে তুলে ধরবে। অর্থ পাচার, দুর্নীতি নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, কিন্তু বিএনপি কোনো নেতাই এখন আন্দোলনে আগ্রহী নয়। বিএনপির দায়িত্বশীল সূচকগুলো বলছে এখন বিএনপি ঘর গোছাতে ব্যস্ত। দলের ভেতর যারা বিশ্বাসঘাতক, যারা দলীয় কর্মকাণ্ডে অমনোযোগী, যারা দায়িত্ব পালনে অক্ষম, তাদেরকে পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনের দিনগুলোতে
মধ্যে বিএনপিতে আরো বড় ধরনের পরিবর্তন হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির এই পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক সেটি সময়ই বলে দেবে। তবে এই পরিবর্তনের দমকা হাওয়া এখন বিএনপির আরো হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছিল, আন্দোলন সংগ্রামে নিজেদের ঝুঁকি নিয়েছিল, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। বরং যারা চাটুকার লন্ডনে নিয়মিত যোগাযোগ করেন, দলের কোনো কর্মসূচিতে থাকে না, তারাই এখন দলের সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে পদোন্নতিগুলো ঘটেছে, সেই পদোন্নতিতে তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে যারা চাটুকার এবং সারাক্ষণ তারেক জিয়ার সমাহ করে চলে। দলের ভেতর যারা খালেদা জিয়ার ঘনিষ্ঠ, তাদের আরো কোণঠাসা করা হয়েছে। সবকিছু মিলে পরিবর্তনের চাপ বিএনপির এখন চ্যাপ্টা হয়ে গেছে। এখন থেকে পিছটা অবস্থায় বিএনপি আন্দোলনে ফিরে আসবে কিভাবে, সেটি এখন দেখার বিষয়। ঘরের শত্রুদের কাছে আওয়ামী লীগ হেরেছে বারবার। আগামী 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্য এবং আবেগের নাম। আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের উন্নয়ন। আওয়ামী লীগ যখন জিতেছে তখন সারা বাংলাদেশ জিতেছে, আওয়ামী লীগ যখন হেরেছে তখন সারা বাংলাদেশ যেন পরাজিত হয়েছে। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগকে হারেনি, বাংলাদেশও হেরে গিয়েছিল। বাংলাদেশকে আবার একটি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছিল। বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগ যখনই বিপর্যস্ত হয়েছে, সংকটে পড়েছে, সেটি কোনো বাইরের শক্তির কারণে নয়। আওয়ামী লীগ বারবার হেরেছে ঘরের শত্রুদের বিশেষঘাতকতার কারণে, ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে। এটাই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দলটি তার 75 বছর জীবনে কখনোই ক্ষমতাচ্যুত হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা যায়নি, বরং আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছে। আর এই ষড়যন্ত্রের সূতিকাগার ছিল আওয়ামী লীগের ভেতরে। আমরা যদি 75 15ই আগস্টের পটভূমির কথা বিশ্লেষণ করি, তাহলে দেখব 75 15ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই নারকীয় ঘটনার ষড়যন্ত্র হয়েছিল আওয়ামী লীগের ভেতরে। খুনি খন্দকার মোস্তাক এবং তার দোসররা আত্মীয় স্বীকৃতি খুনিদের সাথে হাত মিলিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর রক্তশিরি বেয়ে তারা বঙ্গভবনে গিয়েছিল এবং শপথ গ্রহণ করেছিল খুনি মোস্তাকের নেতৃত্বে। সেদিন যদি ওই অবৈধ সরকার গঠিত না হতো, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম ভাবে লেখা হতো। শুধু তাই নয়, আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা যখন দেশের প্রত্যাবর্তন করেন, যখন ষড়যন্ত্র হয়েছে, তখন থেকে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল গঠন আওয়ামী লীগকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করছে। বাকশালের কারণে আওয়ামী লীগ 1991 সালে নির্বাচনে ক্ষমতা আসতে পারেনি বলে অনেকে মনে করেন। সেই ষড়যন্ত্র হয়েছে ভেতর থেকে। 1986 সালে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আওয়ামী লীগের ভেতর থেকে। ডক্টর কামাল হোসেন গংরা সেই সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করেছিল। 2007 সালের 11-র সময় আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্রকারীরা সংস্কার প্রস্তাবের নামে মাইনাস শেখ হাসিনা প্রস্তাব বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তৃণমূলের শক্তি এবং শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ কখনো বাইরের শক্তির কাছে পরাজিত হয় না। ঘরের শত্রুরাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে চারপাশে যে স্তবক এবং চাটুকার ভিড় করে, তারাই মোস্তাক হিসেবে আবির্ভূত হয়। আওয়ামী লীগ বারবার নতুন নতুন নানা রূপে মোস্তাকদের আবির্ভাব ঘটে ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এখন আবার নব্য মোস্তাকের আনাগোনা। অতীত থেকে যে তাই আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে, মোস্তাকের কাছ থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হবে। এবার বিএনপিতে স্থায়ী কমিটি পুনর্গঠনের তোড়জোড়। বিভিন্ন কমিটিগুলো তছনছ করে দেওয়ার পর তারেক জিয়ার এবারের মনোযোগ বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠনের দিকে। স্থায়ী কমিটিতে 5টি শূন্যপদ রয়েছে। এছাড়া অন্তত 3 জন স্থায়ী কমিটির সদস্য এখন দায়িত্ব পালনে রীতিমতো অক্ষম। এরকম বাস্তবতায় গোটা স্থায়ী কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটি পুনর্গঠন নিয়ে তারেক জিয়া বিএনপির বিভিন্ন ধরনের নেতৃত্ববৃন্দের সঙ্গে কথা বলেছে, বিশেষ করে তৃণমূলের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। ঈদ যখন বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ববৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেছিল, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিল, ঠিক সেই সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের নেতৃত্ববৃন্দের সঙ্গে ধারাবাহিকভাবে স্কাইপে বৈঠক করেছিলেন। তাদের সঙ্গে আন্দোলনের বিষয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পর দিন 3 দিন তারেক জিয়া অন্তত 20 জন বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। আর এই সমস্ত আলোচনায় বিএনপি স্থায়ী কমিটি পুনর্গঠনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বলে যারা কথা বলেছেন, তাদের মধ্যে অন্তত 3 জন বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন তারেক জিয়া কাদেরকে স্থায়ী কমিটিতে নেওয়া যেতে পারে এরকম একটি সম্ভাব্য তালিকা পাঠিয়েছেন এবং এ ব্যাপারে তাদের মতামত চেয়েছেন। পাশাপাশি যারা স্থায়ী কমিটিতে আছে তাদের তালিকা পাঠিয়ে এদের মধ্যে কাকে কাকে রাখা উচিত এবং কাকে কাকে বাদ দেওয়া উচিত সে বিষয়ে তৃণমূল তাদের মতামত দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে একজন জেলা বিএনপি নেতা, যিনি তারেক জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি দাবি করেছেন যে কোনো দিন স্থায়ী কমিটির পুনর্গঠন হতে পারে। তারেক জিয়া এই প্রস্তুতি গ্রহণ করেছেন, তবে তা হবে গোপনে। যেভাবে বিএনপির বিভিন্ন কমিটিগুলোতে পদোন্নতি এবং পদোন্নতি করা হয়েছে, ঠিক একইভাবে স্থায়ী কমিটিতে পুনর্গঠন করা হবে। একই কায়দায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সাম্প্রতিক সময়ে আলোচিত ও বিতর্কিত, সমালোচিত এবং আন্দোলনে নির্লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত আমানুল্লাহ আমানের নাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের কথা এখানে বলা হচ্ছে।
বিএনপি একজন নেতা বলেছেন, তারেক জিয়া অপেক্ষাকৃত তরুণদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার পক্ষে, দীর্ঘদিন যারা দলের জন্য সময় দিতে পারবেন এবং শ্রমও দিতে পারবেন। বায়োপ্রবীণ লোকদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত না করার পক্ষে তিনি ইঙ্গিত করেছেন বলে বিএনপির কয়েকজন নেতা জানিয়েছে। এই আলাপকালে তারেক জিয়া আব্দুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদের নাম শুরুতেই নাকচ করে দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। এছাড়া স্থায়ী কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইকবাল মাহমুদ চুকু সহ কয়েকজন নেতৃত্ববৃন্দের কার্যক্রম নিয়ে তৃণমূলের হতাশাকে তিনি আমলে নিয়েছেন বলে বিভিন্ন নেতারা জানিয়েছেন। তবে কখন কিভাবে বিএনপি স্থায়ী কমিটি পুনর্গঠন হবে সে বিষয়টি এখন পর্যন্ত কেউ জানে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।